নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সুরক্ষিত রয়েছেন। আজকে আমি এমন একটা ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, হয়তো আপনারা অনেকেই জানেন বা হয়তো নাও জানতে পারেন। আমি আজকে হাউস বিল্ডিং ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, বিশেষ করে হাউজিং সোসাইটি ইন্স্যুরেন্স। চলুন শুরু করা যাক। আমার নাম দীপ্তেন ঘোষ। আমি একজন কম্পোজিট ইন্স্যুরেন্স এজেন্ট। আমি জেনারেল ইন্স্যুরেন্স করে থাকি, লাইফ ইন্স্যুরেন্স করে থাকি এবং হেলথ ইন্স্যুরেন্সও করে থাকি। আজকে আমরা যেটা বলতে চাইছিলাম, এই যে আমাদের এতগুলো আবাসন আছে কলকাতা বা পশ্চিমবঙ্গে, এখানে এই আবাসনে কোথাও হয়তো 10টা ফ্ল্যাট আছে, কোথাও 12টা, কোথাও 20টার বেশি, কোথাও 50টার বেশি, কোথাও 100টার বেশি, কোথাও আবার 1000টার বেশি। এই আবাসনে এই ফ্ল্যাটের মালিকরা, যারা মালিক আছেন, তারা সবাই এক একজন করে মালিক এবং তাদের সমস্তভাবে তারা মেনটেনেন্স চার্জ দেন, সেটা একটা ক্যালকুলেট করেন, করে প্রপার্টিটাকে মেনটেন করেন। কিন্তু কখনো কি আপনি যদি চিন্তা করে দেখেন কখনো, যে একটা যদি ফায়ার ইনসিডেন্ট হয়, কি ক্ষতি হতে পারে? একটা মনে করুন, আপনাদের যে লিফট চলাচল করে, লিফটে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কি ক্ষতি হতে পারে? মনে করুন আপনাদের আবাসনটা একটা অপেক্ষাকৃত নিচু জায়গায়, বন্যা হলো, জল ঢুকে গেল, আপনাদের বেসমেন্টটা পুরো ফ্লাডেড হয়ে গেল, জলে ভর্তি হয়ে গেল, অনেক গাড়ি থাকে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ক্ষতিগুলো যেটা হয়, আপনারা সারা বছর আপনাদের মেনটেনেন্সের যে কর্পাস আছে, সেই কর্পাস দিয়ে কি সত্যি পূরণ করা যাবে? যাবে না। এটা আপনাদের যে ধরুন 20 বছর ধরে আপনাদের একটা সিঙ্কিং ফান্ড বা কর্পাস ফান্ড যেটা আছে, সেই ফান্ডটা 20 বছর, 15 বছর, গত 10 বছর ধরে যা জমিয়েছিলেন, একটা ঘটনা পুরো ফান্ডটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সেটা একটা বড় রিস্ক রয়েছে। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের মধ্যে কখনো কি এই চিন্তাটা এসছে, আমাদের এই হাউজিং সোসাইটিটা কি ইন্স্যুরেন্স করা উচিত? আর যদি আমরা ইন্স্যুরেন্স করি, তাহলে আমাদের কি কি বেনিফিট আছে? চলুন আজকে সেসব নিয়ে আলোচনা করা যাক। আমি কেন বলছি হাউজিং সোসাইটিকে ইন্স্যুরেন্স করানো উচিত, সেটা হচ্ছে, দেখুন একটা কি হতে পারে, আপনাদের একটা যেটা বলছিলাম, একটা ফায়ার ইনসিডেন্ট হতে, আগুন লাগার ঘটনা ঘটতে পারে। আজকাল তো একটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একটা শর্ট সার্কিটের ঘটনা হতে পারে। আমি আজ থেকে কয়েক বছর আগে ব্যাঙ্গালোরে একটা শোভারই শোভা গ্রুপেরই একটা বড় রেসিডেন্সিতে দেখেছিলাম, যে একটা ফায়ার ইনসিডেন্সে কিভাবে কত কোটি টাকার ওদের ক্ষতি হয়েছে। যেটা বলছিলাম, বেসমেন্টের ফ্লাডিং এরও একটা প্রবলেম হতে পারে। আপনাদের মনে করুন, গাড়ি যাদের আছেন, অনেকেরই গাড়ি থাকে, গাড়ি তার পার্কিং এ রয়েছে, হঠাৎ একটা কিছু পড়লো গাড়ির উপর, গাড়িটা ড্যামেজ হয়ে গেল, তার একটা ঘটনা হতে পারে। বা গাড়িটা গিয়ে আবাসনের মধ্যে কোথাও একটা ধাক্কা মারলো, কাউকে একটা ধাক্কা মারলো, একটা ক্ষতি হলো। লিফট রয়েছে, লিফটে তো নানা রকম অ্যাক্সিডেন্ট হয়, তার একটা চান্স থাকতে পারে। ধরুন আবাসন, একটা বড় আবাসন, আপনাদের সুইমিং পুল আছে, কেউ একটা ডুবে গেল, একটা কোনো দুর্ঘটনা ঘটলো, সেরকম ঘটনা ঘটতে পারে। সিকিউরিটি গার্ড যারা এই পাহারার কাজ করে, তাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের কাছে যে ফান্ডটা রয়েছে, যেটা দিয়ে আপনারা মেনটেনেন্স করেন, সেটা কিন্তু আপনার ইন্স্যুরেন্স ফান্ড নয়। আর একটা ঘটনা ঘটলে আপনার এই ক্ষতির পরিমাণ 20 লাখ টাকা হতে পারে, 30 লাখ টাকা হতে পারে, 50 লাখ টাকা হতে পারে। তো বন্ধুরা, এবার আমি যেটা আপনাদের বলতে চাই, যে একটা ইন্স্যুরেন্স যদি আপনি করে রাখেন, তাহলে এগুলো কি কি কভার করে জেনে রাখা যাক। বিল্ডিং স্ট্রাকচার, যে টোটাল বিল্ডিংটা আছে, এখানে অনেকের একটা ভুল ধারণা আছে যে যেটা কমন এরিয়া সেই স্ট্রাকচারের ইন্স্যুরেন্স হবে, আর বাকি যে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওনার আছে, যারা মালিক রয়েছেন, তাদের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের স্ট্রাকচারের এবং তার ভেতরে কন্টেন্ট বা যা জিনিসপত্র আসবাবপত্র আছে, তার ইন্স্যুরেন্স আলাদা করে করাতে হবে।
ধারণাটা একদম ভুল। এই ইন্স্যুরেন্স শুধু স্ট্রাকচার যেটা নিয়ে কথা বলছি, হোল বিল্ডিংটার হবে, শুধু কমন এরিয়া নয়। তার মধ্যে কি কি থাকে? আরসিসি ফ্রেম থাকে, এক্সটার্নাল ওয়ালস, ইন্টারনাল ওয়াল, কম্পাউন্ড যেটা আছে, যে কম্পাউন্ডটা সেটা কভার থাকে, স্টিয়ার কেসগুলো আছে, টেরেস, বেসমেন্ট, যদি বেসমেন্ট থাকে বেসমেন্টও কভার, টেরেসও কভার থাকবে। লিফটের যে সাফট আছে, যেখান দিয়ে লিফট চলাচল করে, যত তলাই বাড়ি হোক, সেই লিফটের সাফট কভার থাকবে। আর আপনার আন্ডারগ্রাউন্ড আর ওভারের যে রিজার্ভার আছে, যে ওয়াটার ট্যাঙ্ক আছে, সেগুলো কভার থাকবে। আর কমন এরিয়ার মধ্যে আপনাদের যে অ্যাসেটগুলো আছে, সেই অ্যাসেটগুলো কভার থাকে। যেমন ধরুন আপনার লিফট আছে, ডিজেল জেনারেটর সেট আছে, ওয়াটার পাম্প আছে, সিসিটিভি আছে, ইপিএভিএক্স আছে, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম আছে, তারপরে জিমের জন্য কিছু ইকুইপমেন্ট আছে, আপনার ক্লাব হাউস বা কমিউনিটি হল আছে, তার মধ্যেও অনেক কন্টেন্ট রয়েছে। তারপরে আপনার যে পুল স্ট্রাকচার, তার মধ্যেও রয়েছে কিছু কন্টেন্ট। তো বন্ধুরা, এটা তো গেল স্ট্রাকচার এবং কন্টেন্টের কথা। এছাড়া আর একটা ব্যাপার প্রচন্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এবিলিটি অ্যান্ড ওয়ার্কফোর্স। সেটা কি? যে আপনাদের আবাসনে যারা কাজ করেন, ধরুন সিকিউরিটি গার্ড আছে, সেটার জন্য তো একটা এজেন্সির মাধ্যমে জেনারেলি নেওয়া হয়। কিছু কিছু সোসাইটি আছে যারা ডাইরেক্টলি এমপ্লয় করে। তো যারা কন্ট্রাকচুয়ালি আসছেন, বাইরে থেকে কাজ করছেন, আপনার প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, সোসাইটির দায়িত্ব আছে, এটা অ্যাভয়েড করা যায় না, আইনত ওটা অ্যাভয়েড করা যায় না, সুতরাং এটা লায়াবিলিটি থেকেই যায়। প্লাস সোসাইটির মধ্যে যেসব স্টাফ আপনাদের আছেন, ধরুন আপনার ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, গার্ডেনার আছে, সোসাইটি ম্যানেজার রয়েছে, যেটা কেয়ারটেকার বা ম্যানেজার, যে টোটাল শোটাকে ম্যানেজ করে, এদের জন্য একটা লায়াবিলিটি বা ওয়ার্কফোর্সের জন্য ওয়ার্কম্যান ইন্স্যুরেন্সও করতে হয়। তা লায়াবিলিটির মধ্যে কি হয়? থার্ড পার্টি লায়াবিলিটি, সেগুলোকে কভার করে, যেগুলো ধরুন আপনার কমন এরিয়াতে ঘটলো, যেগুলো কারোর ফ্ল্যাটের ভেতরে না, কমন এরিয়াতে ঘটলো, সেই সব জায়গার জন্য একটা লায়াবিলিটি কভারেজ করতে হয়। ওয়ার্কম্যান কম্পেনসেশন, যেটা বলছিলাম, যদি সিকিউরিটি গার্ড নিজে পেরোলে থাকে সেটাকেও করতে হবে, যদি কোনো এজেন্সি থ্রু দিয়ে থাকে সেটাকেও কভার করতে হবে। আর হাউসকিপিং স্টাফ আছে, তাদের জন্য করতে হবে। আর লিফটের থার্ড পার্টি কভারও নিতে হবে। ধরুন লিফটায় কেউ চড়েছেন, লিফটে আসা যাওয়া করছেন, একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য করতে হবে, কারণ বাইরের লোকও তো আসে। এই সুইগি, জোম্যাটো সবাই ডেলিভারি দেয়, তারাও আসা যাওয়া করছে, বিভিন্ন অনলাইনে অ্যামাজন আছে, ব্লিঙ্কিট রয়েছে, অনেকে আছে, তারা আসা যাওয়া করছে। ওই লিফটে চলাকালীন যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, থার্ড পার্টি লায়াবিলিটিটাও থেকে যায়। তো সুতরাং এইগুলোকে কভার করে যখন একটা পলিসি করা হয়, তার মধ্যে ৩-৪টে সেকশন আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড অ্যালাইড পেরিলস। সেটা হচ্ছে, এই যে আমি ফায়ার মানে বললাম স্ট্যান্ডার্ড ফায়ার, আর ধরুন ভারত সুরক্ষা পলিসি, যেটা আমরা জানি অনেকে, সেটা নিয়ে ডিটেলে বলা যাবে। যারা ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করলে পরে আমি ওগুলো নিয়ে ডিটেলে কথা বলবো। তারপর হচ্ছে এই প্রপার্টিটার একটা অল রিস্ক পলিসি রয়েছে, সেটাও এখানে নেওয়া হবে। তারপরে হচ্ছে পাবলিক লায়াবিলিটি, যেটা নিয়ে আমি এখন কথা বলছিলাম। আর আপনাদের যে এমপ্লয় করা, যে আপনাদের যে স্টাফেরা রয়েছে, তার জন্য ওয়ার্কম্যান কম্পেনসেশন। এতগুলো সেকশন আছে, এই সবগুলোকে একটা প্যাকেজের আন্ডারে আনা যায়, ইন্স্যুরেন্স কোম্পানি সেই ফেসিলিটিটা দিচ্ছে। এবার দেখা যাক যে সোসাইটি ইন্স্যুরেন্স ভার্সেস ফ্ল্যাট ইন্স্যুরেন্স। আমরা একটা এই কনফিউশন থাকে না, যে এটা সোসাইটি ইন্স্যুরেন্স, চলো আমার তো ফ্ল্যাটেরও তো ভেতরে ইন্স্যুরেন্স আছে। আমি এই কনফিউশনটাকে আজকে একটু দূর করতে চাইছি। সোসাইটি ইন্স্যুরেন্স কি কভার করে, আর ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ইন্স্যুরেন্সে কি কভার হয়? সোসাইটি ইন্স্যুরেন্স হচ্ছে এন্টায়ার বিল্ডিং কভার করে, তার মধ্যে যেটা স্ট্রাকচার, টেরেস, বেসমেন্ট, স্টেয়ার কেস, কম্পাউন্ড, ওয়াটার ট্যাঙ্ক সবকিছু কভার হয়ে যাচ্ছে। আর যে কমন অ্যাসেটস গুলো আছে, যেটা সবাইকার ব্যবহারের জন্য, যেমন লিফট, জেনারেটর, পাম্প সেট, জিম, সিসিটিভি, পিভিএক্স সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, সোলার প্যানেল, সবকিছু। কিন্তু কন্টেন্ট যেটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের ভেতরে আছে, সেটাকে কনসিডার করা হয় না। এটা যদি করতে হয়, তাহলে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওনারকে একটা হোম ইন্স্যুরেন্সের আন্ডারে কন্টেন্টের জন্য শুধু ইন্স্যুরেন্স দিতে হবে। বন্ধুরা, আমার একটা আলাদা ভিডিও আমি
1-2 মাস আগেই বার করেছি। সেখানে দেখবেন হোম ইন্স্যুরেন্স আছে, তাতে স্ট্রাকচার এবং কন্টেন্ট। শুধু এই ক্ষেত্রে যেহেতু স্ট্রাকচারটা সোসাইটি ইন্স্যুরেন্সের আন্ডারে চলে আসছে, হাউস বিল্ডিং সোসাইটির আন্ডারে, শুধু কন্টেন্টটাকেই ইনশিওর করতে হবে। এছাড়া আমি যেটা বলছিলাম আরো দুটো যে ইম্পর্টেন্ট কভার, একটা হচ্ছে লায়াবিলিটি। এই লায়াবিলিটিটা কি, কাদের জন্য লায়াবিলিটি, কেন কভার করা হবে? এটা হচ্ছে লায়াবিলিটি কভারটা করা হয়, আমরা সোসাইটিকে প্রোটেক্ট করছি কোনো লিগাল ক্লেম থেকে। কেন হতে পারে লিগাল ক্লেম? ধরুন একটা ভিজিটার এলো, কম্পাউন্ডের ভেতরে তার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সেটাকে আপনি কভার করতে পারবেন। সিকিউরিটি গার্ড, যেটাকে আপনারা হয়তো হায়ার করেছেন থ্রু অ্যান এজেন্সি, তার একটা কিছু হয়ে গেল, সেটাকে আপনি কভার করতে পারবেন। হাউসকিপিং স্টাফেরা আছে, কন্ট্রাকচুয়াল আছে, এমপ্লয়ি যারা আছে তারাও থাকতে পারেন। কিন্তু যারা বাইরের কন্ট্রাকচুয়ালি আছেন তাদের জন্য আপনি করতে পারবেন। থার্ড পার্টি বলতে থার্ড পার্টি অনেকেই হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, তাদেরও কভার করা যাবে। যারা বাইরে থেকে আসছেন, মানে কন্ট্রাকচুয়ালি কোনো একটা কাজ করতে আসছেন, কাজ করে চলে যাচ্ছে, যাদের আপনার একটা কন্ট্রাক্ট দিয়েছেন, কোনো মেনটেনেন্সের কন্ট্রাক্ট দিয়েছেন, তারা আসছে, তাদের জন্য সেটা হচ্ছে থার্ড পার্টি লায়াবিলিটি। আর এটা হচ্ছে লিফট লায়াবিলিটি। লিফট একটা খুব বড় ব্যাপার, কারণ লিফট যে চলাচল করে, লিফট যদি ভেঙে পড়ে বা লিফট আচানক একটা কোনো অ্যাক্সিডেন্ট করে, সেটাকেও এই লায়াবিলিটি কভারেজের মধ্যে আনা যায়। এছাড়া ওয়ার্কম্যান কম্পেনসেশন আছে, যেটা আমি আগেই আপনাদের বলছিলাম। সিকিউরিটি গার্ড যদি ডাইরেক্ট এমপ্লয়িজ হয়, সেটাও আন্ডারে আসবে। হাউসকিপিং স্টাফ, যেটা আপনার এমপ্লয়মেন্টের সোসাইটির পেরোলের মধ্যে রয়েছে। ইলেকট্রিশিয়ান, পাম্প, জেনারেটর, যদি পেরোলে থাকে যারা, আপনার যদি কন্ট্রাক্ট দেওয়া থাকে আলাদা কথা, যদি পেরোলে থাকে তাদের সবাইকে ওয়ার্কম্যান কম্পেনসেশনের মধ্যে আনতে হবে। তার মধ্যে লিফট অপারেটর, বড় বড় হাউস বিল্ডিং সোসাইটিতে লিফট অপারেটর দেখবেন পেরোলের মধ্যে আছে, থাকতে পারে। গার্ডেনার আছে, তারপর রিসেপশন স্টাফ রয়েছে, ম্যানেজার রয়েছে, তারাও থাকতে পারে। আমি তো এতক্ষণ কভারেজ নিয়ে কথা বললাম, এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হোয়াট ইজ নট কভার্ড। প্রথমে আপনাদের বলে রাখি, অনেকের একটা ভুল ধারণা আছে, কস্ট অফ ল্যান্ড কভার না, মানে যে জমিটার ওপর বিল্ডিংটা তৈরি হয়েছে, কোনো একটা ঘটনা ঘটলে আপনি ল্যান্ডের যা কস্ট, জমির যা কস্ট, তার উপরে আপনি কোনো ক্লেম করতে পারবেন না, এটা কখনো কভার না, শুধু বিল্ডিংটা আর কম্পাউন্ডটা থাকবে। আর পার্সোনাল বিলঙ্গিংস ইনসাইড দ্য ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটস, আপনার ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের ভেতরে যা জিনিসপত্র রয়েছে, যেটা আমি আগেই আপনাদের জানালো, ওটার জন্য আলাদা একটা কন্টেন্টের ইন্স্যুরেন্স করতে হবে, সেটা কভার থাকে না। এবার ধরুন যে ফ্ল্যাটের ভেতরে যে ইন্টেরিয়ার ফিট আউটস আছে, ধরুন এই ইন্টারনাল ওয়াল, প্লাম্বিং, ফিটিংস, মডুলার কিচেন, ওয়ার্ড্রোব, ফল সিলিং, নানা রকমের ডেকর, এগুলো কভার করা থাকে না। এবার যদি ধরুন কিছু ওই আপনি বলতে পারেন যে এরকম একটা কি এখানে একটা দাগ লেগে গেছে বা এখানে একটুখানি প্লাস্টার ছড়িয়ে গেছে, এগুলো হচ্ছে নর্মাল ওয়্যার অ্যান্ড টিয়ারের মধ্যে পড়ে। বা গ্র্যাজুয়াল ডিটোরিয়েশন হয় না, অনেক দিন ধরে থাকার পরে একটা ডিটোরিয়েশন হয়। আবার যদি আপনার কি হয় না, শিডিউল মেনটেনেন্স রিলেটেড রিপেয়ার হতে পারে, হঠাৎ কোনো মেনটেনেন্সের দরকার, তার রিপেয়ারিং এর জন্য হতে পারে, সেটা আপনি সেটার জন্য আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন না, এটা কভার থাকে না। যদি কোনো আগে থেকে ড্যামেজ হয়ে থাকে, যেমন প্রি এক্সিস্টিং যদি ড্যামেজ থাকে, যেটা আপনি পলিসি যখন আপনি নেননি তার আগে থেকেই আছে, সেটা কভার নয়। কেউ মনে করুন সোসাইটির ভেতরে কোনো একটা প্রপার্টি ইন্টেনশনালি ড্যামেজ করে দিল, ওটা কভার্ড নয়। তারপরে ধরুন কনসিকুয়েন্সাল লসেস, যে ধরুন আপনার সোসাইটির একটা রোজগার ছিল, যে ধরুন আপনি কোনো একটা সাইনেজ বোর্ড আছে কোনো কোম্পানির, বা কোনো একটা মোবাইল টাওয়ার রয়েছে, কোনো কারণে সেটার হয়তো ইনকামটা বন্ধ হয়ে গেল, আপনিও বললেন যে এটা আমার একটা লস হয়েছে, এইগুলোকে বলে কনসিকুয়েন্সাল লস, সেটা হচ্ছে লস অফ ইনকাম আপনি বলতে পারেন, সেটা কভার্ড নয়। আপনি বললেন যে না আমি এই জিনিসটা আমি করতাম, কিন্তু এই মার্কেটের একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, মার্কেট ডেপ্রিসিয়েশন, যে ধরুন আজকে আপনি একটা জেনারেটর কিনে লাগিয়েছেন সোসাইটির জন্য, জেনারেটরটা চলছে, 5 বছর বাদে যে দামে কিনেছেন আজকে, সেটা তো ভ্যালু থাকবে না। 5 বছর বাদে আপনি যদি কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম করতে চান, ওর একটা ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনের নর্ম রয়েছে, আপনার ওই সময় যে ভ্যালুটা গিয়ে দাঁড়াবে আফটার ডেপ্রিসিয়েশন, সেই ভ্যালুটাই আসবে।
ইনডাইরেক্ট ফাইন্যান্সিয়াল লস যদি কিছু হয়ে থাকে সেগুলো কভার্ড নয়। আরেকটা জিনিস হচ্ছে ওয়ার বা ওয়ার্ক লাইক অপারেশন, নিউক্লিয়ার বা রেডিও অ্যাক্টিভ রিস্ক, এগুলো সমস্ত পলিসিতে এক্সক্লুড করা থাকে। এখানেও কোনো ব্যতিক্রম নয়, এখানেও এক্সক্লুড করা থাকবে। ভেহিকেল ড্যামেজ ইন পার্কিং, কারণ হচ্ছে ভেহিকেল ড্যামেজ ইন পার্কিং ইউজুয়ালি কি হয়, ওই মোটর ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে। যদি আপনারা স্পেশালি এটাকে কভার করতে চান, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা এটার জন্য একটা অ্যাড অন প্রোভাইড করে, সেটা আপনারা চেক করে দেখতে পারেন। জেনারেলি এটা কভার থাকে না। আর হচ্ছে এই থেফট বাগলারি আন্ডার বেসিক ফায়ার পলিসি আনলেস সেপারেট কভার ইজ টেকেন। এটা যদি আপনি থেফট অ্যান্ড বাগলারিটা নিয়ে থাকেন তাহলে এটা কভার্ড আছে। জেনারেল স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পলিসিতে এটা কভার করা থাকে না। এবার আমরা বন্ধুরা খুব ইন্টারেস্টিং পার্টে চলে আসছি, সেটা হচ্ছে টিপিক্যাল ইন্স্যুরেড বাই দ্য সোসাইটি সাইজ। যেটা আমি বলতে চাইছি যে সোসাইটির যেরকম সাইজ হবে সেই অনুযায়ী বাজারে যে চলছে ইন্স্যুরেন্সটা যে বিভিন্ন কোম্পানিগুলো অফার করছে তার সাম অ্যাসিওর্ড কিরকম হয়, কিরকম প্রিমিয়াম হয়, সেসব নিয়ে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট আলোচনা করতে চাই। ধরুন একটা ছোট সোসাইটি আছে যেখানে ধরুন ওই G+4 একটা বিল্ডিং, একটা সিঙ্গেল টাওয়ার, ধরুন মাল্টিপল টাওয়ার নেই, 20টা থেকে 50টা ফ্ল্যাট আছে, অ্যাভারেজে ধরুন ওই 15,000 থেকে 30,000 স্কোয়ার ফিট, 15,000 থেকে 30,000 স্কোয়ার ফিট মতো এরিয়া আছে। টিপিক্যাল ধরুন রিইনস্টেটমেন্ট সাম ইনসিওর এখানে হয় 4 থেকে 8 কোটি টাকার মধ্যে। আর অ্যানুয়াল যে প্রিমিয়ামটা হয়, যদি খুব একদম বেসিক নগণ্য একটা মডিউলের ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, ওই 4,000 টাকা হতে পারে, এবং সবগুলো যদি কনসার্ন 4 থেকে 16,000 টাকা হতে পারে। তার মানে আমি এটাকে যদি পার ফ্ল্যাটের হিসেবে দেখি, এটা 80 থেকে 800 টাকার মতো রেঞ্জে পড়ে পার অ্যানাম প্রতি বছরে। এবার চলে আসছি তার নেক্সট সাইজটা, সেটা হচ্ছে মিড সাইজ সোসাইটি। সেটা কি, ধরুন একটা G+10 একটা টাওয়ার রয়েছে, দুটো টাওয়ার রয়েছে, তাতে ধরুন 100 থেকে 250টা ফ্ল্যাট রয়েছে, 60,000 স্কোয়ার ফিট থেকে 1,20,000 স্কোয়ার ফিট এরিয়া টোটাল রয়েছে। আর এর ভ্যালু আনুমানিক ধরুন ওই 15 থেকে 35 কোটি টাকার মতো। এর প্রিমিয়াম আসবে 15,000 থেকে 70,000 টাকার মতো, এরকম রেঞ্জের আছে। ওই মডিউল বাই মডিউল যদি আমরা যোগ করতে থাকি এরকম আসবে। এবং পার ফ্ল্যাটের খরচা হবে এই ইন্স্যুরেন্সের জন্য অন অ্যাকাউন্ট অফ প্রিমিয়াম, সেটা ধরুন 60 টাকা থেকে 700 টাকার মধ্যে। এবার আসি লার্জ সোসাইটিতে, ধরুন G+14 আছে, G+14 স্টোরির বিল্ডিং, 4টে টাওয়ার রয়েছে, 300 থেকে 600 ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 2 লাখ স্কোয়ার ফিট থেকে 4 লাখ স্কোয়ার ফিট এরিয়া আছে। আর তার টোটাল যে রিইনস্টেটমেন্ট ভ্যালু, আমি যেটা রিইনস্টেটমেন্ট ভ্যালু বলছি সেটা আপনাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। মার্কেট ভ্যালু হয়তো বলতে পারে যে আপনার ফ্ল্যাটের এই যে টোটাল সোসাইটিটার মূল্য হচ্ছে আজকে 300 কোটি টাকা, এটা হতে পারে, বা ধরুন 200 কোটি টাকা বললো। রিইনস্টেটমেন্ট ভ্যালুটা কি, ধরুন কোনো একটা ঘটনা ঘটলো, ধরুন একটা স্ট্রাকচারের ক্ষতি হলো, স্ট্রাকচারটাকে তৈরি করতে হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি যখন তার ক্ষতিপূরণ দেবে তখন দেখবে এই কনস্ট্রাকশন কস্ট কত ছিল, এটা যে জায়গায় আগে ছিল সেই জায়গায় আবার নিয়ে যেতে, আগের জায়গায় ফিরিয়ে আনতে কত খরচা হবে, সেটাকে বলে রিইনস্টেটমেন্ট ভ্যালু। তো আমি এইখানে এই টেবিলটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা দেখিয়েছি, রিইনস্টেটমেন্ট ভ্যালুর ওপর দেখিয়েছি, আমি কিন্তু অ্যাকচুয়াল প্রপার্টির ভ্যালুর ওপর বলছি না। কারণ আপনার যদি কোনো ক্ষতিপূরণ পেতে হয় বা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হয়, তারা রিইনস্টেটমেন্ট ভ্যালুর ওপর দেবেন। অনেকের একটা ভুল ধারণা আছে যে মার্কেট ভ্যালুর ওপর, এটা কখনো মার্কেট ভ্যালুর ওপর হয় না। তো যেটা ফিরে আসি সেটা হচ্ছে যে ওই 60 থেকে 120 কোটি টাকার মতো একটা যদি রিইনস্টেট ভ্যালু, যে সাম ইনসিওর যদি হয়ে থাকে, একটা G+14 যেখানে 4টে টাওয়ার রয়েছে, তার প্রিমিয়াম মোটামুটি 60,000 থেকে 2,40,000 টাকা মতো হতে পারে। আর পার ফ্ল্যাট পড়ে যায় 100 থেকে 800 টাকার মধ্যে। প্রিমিয়াম গেটেড টাউনশিপ, সেটা হচ্ছে আপনার ধরুন G+20 রয়েছে, 6টা বা তার বেশি টাওয়ার রয়েছে, যেখানে 6 লাখ থেকে 20 লাখ স্কোয়ার ফিটের মতো এরিয়া আছে, এবং 800 থেকে 2,000 বা তার বেশি নাম্বার অফ ফ্ল্যাট রয়েছে। সেইখানে আপনার ধরুন আপনি
ওই 200 থেকে 800 কোটি টাকার একটা রিইনস্টেটমেন্ট ভ্যালু, হয়তো মার্কেট ভ্যালুটা অনেক বেশি হবে, আমি যেটা বলছিলাম রিইনস্টেটমেন্ট ভ্যালু, সেটা হবে 200 থেকে 800 কোটি টাকার মতো। যদি এরম যদি একটা হয়, তাতে প্রিমিয়াম গিয়ে দাঁড়াচ্ছে 2 লাখ থেকে 16 লাখ টাকার মধ্যে, এবং পার ফ্ল্যাটের 100 থেকে 800 কোটি টাকা, 800 টাকার মধ্যে। তো এই হচ্ছে একটা পিকচার। আপনাদের আমি আরেকটা পিকচার দেখাবো, সেটা হচ্ছে যে এই প্রিমিয়াম রেটস কিরকম হয়। যদি আমি একটা স্ট্যান্ডার্ড ফায়ার এবং স্পেশাল পেরিল পলিসি নিই, ইন্ডিকেটিভ রেট হচ্ছে ওই ধরুন প্রতি 100 টাকায় 5 থেকে 10 পয়সা। আপনি চিন্তা করতে পারেন কত কম। এবং এটা যদি ধরুন যে একটা 100 কোটি টাকার সাম ইনসিওরের যদি গল্প থাকে, তাতে 50,000 থেকে 1 লাখ টাকার মতো একটা ওইরকম প্রিমিয়াম গিয়ে দাঁড়াবে। যদি 200 কোটি টাকার হয় তাহলে হবে ওই 1 থেকে 2 লাখ টাকার মধ্যে। আর এটার ইন্স্যুরেন্সটা করতে গেলে এর হচ্ছে কনস্ট্রাকশন আর অকুপেন্সি, তার উপরে মেনলি যদি আমরা দেখি। এবার ধরুন ফায়ার প্লাস এসটিএফআই, মানে ওই যে স্ট্যান্ডার্ড ফায়ার পেরিল এবং আর্থকোয়েক এবং টেররিজম, এগুলোকে আমি যদি অ্যাড করি, তা সেগুলোকে হলে তাহলে আমি যখন অ্যাড করব তখন দেখতে পাবো এই 10 পয়সা থেকে 18 পয়সা পর্যন্ত প্রতি 100 টাকায় ওই প্রিমিয়াম লাগে, যদি আপনি 100 টাকার ভ্যালু। এবং সেখানে একটা 100 কোটি টাকার প্রপার্টির ওপরে ওই 1 লাখ থেকে 1.8 লাখ পর্যন্ত ভ্যালু হতে পারে, এবং 200 কোটি টাকা হলে এটা ওই 2 লাখ থেকে সাড়ে সাড়ে 3 লাখ বা একটু বেশি, 3.6 লাখ। আর এটা ওই ফ্ল্যাটটাকেও কভার করে, এবং আপনি যে ড্রাইভার আমি বলছি এগুলোকে আপনাকে অ্যাড করার জন্য। আর ধরুন যদি কোনো এই আবাসনটা কোনো একটা আর্থকোয়েক জোনের মধ্যে থাকে, সেটাকেও আপনি কভার করে থাকতে পারেন। এবার ধরুন পাবলিক লায়াবিলিটি, দেখা গেল একটা বড় আবাসন, এইখানে প্রচুর ফুটফল আছে। এইসব জায়গায় আমি যে হিসেবটা আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, এটা হচ্ছে গত বছরের একটা স্ট্যান্ডার্ড ডেটা, এটা একটা প্যান ইন্ডিয়া বেসিসে। এটা ধরুন ওই 15 থেকে 60 হাজার টাকার মতো একটা ইন্ডিকেটিভ রেট হতে পারে এটা। এবং এটা ওই 20 থেকে 70 হাজার টাকা, যদি 100 কোটি টাকার ভ্যালুর যদি কোনো একটা প্রপার্টি থাকে, এর ওপর একটা 20,000 থেকে 70 হাজার টাকার মতো একটা প্রিমিয়ামের ভ্যালু আসতে পারে। এবং যদি 200 কোটি টাকার সাম ইনসিওর্ড হয়, তাহলে ওই 30,000 থেকে 1 লাখ টাকা। আর এখানে মেন ড্রাইভারটা হচ্ছে ফুটফল, কারণ যত ফুটফল বেশি হবে তত ওই লায়াবিলিটি রিস্ক কিন্তু একটু বাড়ে। এবার ওয়ার্কম্যান কম্পেনসেশন জেনারেলি দেখা গেছে এটা হচ্ছে 0.5 থেকে 1.5% অফ ওয়েজেস, যা ওয়েজেস আপনারা পে করেন তার মাত্র ওই ধরুন 1%-এর নিচে অ্যাভারেজে থাকে, যেটা খুবই সামান্য। এবং এটা ওই যদি আমি 100 কোটি 200 কোটি এই রেঞ্জে চিন্তা করি, তাহলে দেখবো 20 থেকে 70 হাজার, আর 200 কোটি হলে 25,000 থেকে 90,000 টাকা। আর এটা নির্ভর করে ড্রাইভারটা হচ্ছে কি না স্টাফ স্ট্রেংথ, যে কত বেশি আপনার কর্মী সংখ্যা রয়েছে। মেশিনারি ব্রেকডাউন, যেটি আপনার মধ্যে ফ্ল্যাটের মধ্যে যা রয়েছে, যা মেশিনারি আছে, আপনার পাম্প সেট রয়েছে, জেনারেটর রয়েছে, আর যা যা রয়েছে, সেগুলোকে যদি কভার করতে চান, অ্যাভারেজে 20,000 থেকে 80,000 টাকার মতো লাগে। এবং আপনার এটা যদি 100 কোটি টাকার একটা প্রপার্টি হয়, তাহলে 30,000 থেকে 90,000 টাকার মতো পড়ে প্রিমিয়াম। আর 200 কোটি টাকার মতো প্রপার্টি হলে 50,000 থেকে 1,20,000 টাকার মতো পড়ে। আর এটা লিফট, জেনারেটর সেট, পাম্প যেটা বলছিলাম, ওগুলোকে কভার করে। ডিএনও হচ্ছে আপনার ডাইরেক্টরস অ্যান্ড ওনার্স লায়াবিলিটি। খুব বড় যদি সোসাইটি হয়, তাতে একটা তো ম্যানেজমেন্ট স্ট্রাকচার আছে, তার মধ্যে একটা ফুল অর্গানাইজেশন আছে, কেউ কেউ আবার তো পেরোলেও থাকতে পারেন, যারা কি পার্সেন্ট অফ দ্য সোসাইটি যদি মনে করেন তাদের কভার করুন। অনেক সময় কি হয়, কোনো লিগাল কেস হলে যাতে পার্সোনালি তাদের উপর না আসে, এবং সেটা হলে ইন্স্যুরেন্স কোম্পানি ওই লিগাল কভারেজ দেয়, মানে তার যা ওই আইনত কোনো একটা যদি কোনো কেস আসে, সেই কেসে যা খরচ হয়, লয়ার ফিজ, আনুষঙ্গিক খরচ, সেটাকে ডিফেন্ড করা, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে থাকে। তবে এই ধরনের ঘটনা ইন্স্যুরেন্সে
হাউজিং সোসাইটিতে একটু কমই হয়, সেটা খুব বেশি একটা লার্জ স্কেলের যদি হাউজিং সোসাইটি হয়। এখানে একটা খুব, আমি যেটা স্ক্রিনে আর নিচের দিকে দিয়েছি দেখতে পারেন, 600 টাকা থেকে 1200 টাকা পার ফ্ল্যাট পার ইয়ার বেসিক ফায়ার কভার অনলি আপনার একটা খরচা হতে পারে। 1200 টাকা থেকে 2500 টাকা পার ফ্ল্যাট পার ইয়ার, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ সোসাইটি ইন্স্যুরেন্সের জন্য খরচা হতে পারে। আর বিল্ডিং রিইনস্টেটমেন্ট, যেটা স্ট্রাকচার রিলেটেড বলছিলাম, সেটা হচ্ছে 0.08 থেকে 0.15% খরচা হতে পারে বিল্ডিং রিইনস্টেটমেন্ট ভ্যালু। তো ওভারঅল যদি সব যোগ করি, তাহলে লেস দেন 1% অফ ইউর অ্যাসেট ভ্যালু। তা আপনি চিন্তা করতে পারছেন, যদি আপনার 1 কোটি টাকার প্রপার্টি হয়, আপনার যে ইন্স্যুরেন্সের ভ্যালু হবে সেটা লেস দেন 1%, তার মানে 1 লাখ টাকারও কম। সুতরাং ইন্স্যুরেন্স কিভাবে হেল্প করে, লেস দেন 1% খরচা করে বাকি মোর দেন 99% এর কভারেজ আপনি পাচ্ছেন। এটা আর একটা খুব ইন্টারেস্টিং ডেটা আমি আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ মেনটেনেন্স বাজেট গোজ টু ইন্স্যুরেন্স। এটার মধ্যে আপনি দেখুন, স্টাফ ইনক্লুডিং সিকিউরিটি পার্সোনাল, আমি এটা যদি ধরি, আপনার সারা বছরের যে টোটাল বাজেটটা রয়েছে, যেটার উপর মেনটেন্যান্সটা হয় সোসাইটিটাকে, ফ্ল্যাটগুলোকে মেনটেন করতে গেলে, এটা মোটামুটি টোটাল বাজেটের 35% এটা কনজিউম করে। মেনটেন্যান্স আর রিপেয়ার মোটামুটি 28% হয়। এগুলো আমি অ্যাভারেজ ফিগার বলছি। হাউসকিপিং এর জন্য 15% মতো খরচা হয়, ইউটিলিটিসের জন্য 10%, ওই আপনার ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, তার কথা বলছি, ওগুলো ইউটিলিটি। অ্যাডমিন অ্যান্ড আদার, আপনার ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার বা অন্যান্য রিলেটেড যে খরচা, সেটা হয় 7% মতো। আর টোটাল বাজেটের মাত্র 5% আপনার ইন্স্যুরেন্সের জন্য খরচা। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছেন, ইন্স্যুরেন্স যদি কভার করতে চান, এবং সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা আপনাদের আমি আগেই বললাম, তার জন্যে আপনার কত কম খরচে কত বেশি কভারেজ আপনারা নিতে পারেন। ইন্স্যুরেন্স বাজেট একটা যদি বেঞ্চমার্ক দেখি, 3 to 5% হয়, এটা একটা মিনিমাম প্রুডেন্ট স্পেন্ড হয়। 5 থেকে 8% হয় ওয়েল ম্যানেজ সোসাইটি, তারা একটা খরচা করে, সেটার মধ্যে ফায়ারকে কভার করছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন দিচ্ছে, পাবলিক লায়াবিলিটি দিচ্ছে, অ্যান্ড ডিএনওটা যেটা বলছিলাম, ডাইরেক্টরস অ্যান্ড ওনার্স বা অফিসার্স যাদের রয়েছে তাদের জন্য, আহ, সেটা অনেকে কভার করে, অনেকে করেন। পার ইউনিট বাজেট ইম্প্যাক্ট, মানে এটা আপনি ধরে রাখুন 300 থেকে 800 টাকার মধ্যে হবে, এবং আপনার কি কি কন্টেন্ট রয়েছে, সোসাইটির কমন কন্টেন্ট রয়েছে, টোটাল স্ট্রাকচার এরিয়া কত, আর কি কি ফেসিলিটিস রয়েছে, সেগুলোকে হিসেব করলে অ্যাভারেজে ওরকমই আসে। সুতরাং ফ্ল্যাট প্রতি যদি 300 থেকে 800 টাকার মতো খরচা হয়, তাহলে আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন যে এটা কত কম টাকায় আপনি একটা বিরাট বড় রিস্ক কভার করতে পারছেন। এবার আমি একটা বলবো যে বেস্ট প্র্যাকটিস ফর মিক্সড ইউজ কি এখানে হতে পারে। একটা হচ্ছে, যখন আপনি ইন্স্যুরেন্স করাতে যাচ্ছেন এবং ইন্স্যুরারকে আপনাকে কি ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যান্ড এরিয়া অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। আমি বন্ধুরা, এখানে দর্শক বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, অনেক আবাসন আছে যার কিছুটা অংশ কমার্শিয়াল রয়েছে। এবার একটা প্রশ্ন আসে, এই কমার্শিয়ালের বুঝে নেবেন, তাদের তো আলাদা মালিক না, বিল্ডিং যেহেতু একটা, সেই জন্য তার স্ট্রাকচারটা আবাসনকেই করতে হবে, কিন্তু কমার্শিয়াল এরিয়ার মধ্যে ওদের যে কন্টেন্ট রয়েছে সেগুলো ওদের কভার। সুতরাং আপনাকে পুরো বিল্ডিংটাই কভার করতে হবে, ইনক্লুডিং কমার্শিয়াল এরিয়া। সুতরাং এখানে একটা দেখতে হবে টোটাল নাম্বার অফ ফ্ল্যাট কি আছে, আর টোটাল এরিয়া, রেসিডেন্সিয়াল যে এরিয়া সেটাকে কি আছে দেখতে হবে। আর এক হচ্ছে যে টোটাল নাম্বার অফ কমার্শিয়াল ইউনিটস কত আছে, আর টোটাল এরিয়া কত ওরা কভার করছে। আর টাইপ অফ কমার্শিয়াল অকুপেন্সি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ওখানে ব্যাংক থাকতে পারে, কোনো দোকান থাকতে পারে, শপস থাকতে পারে, রেস্টুরেন্ট থাকতে পারে, কোনো অফিস থাকতে পারে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে দেখে যে এই যে টাইপের যে কমার্শিয়াল অকুপেন্সি রয়েছে, তারা কোনো হ্যাজার্ডাস গুডস ইউজ করছে কিনা, সেই জন্য এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি বললেন যে ঠিক আছে, আমার এই টোটাল এরিয়া এত, তার মধ্যে মোটামুটি
10% বা 15% এরিয়া কমার্শিয়াল রয়েছে, বাকিটা রেসিডেন্সিয়াল, সেই অনুযায়ী ক্যালকুলেশন হয় কিছু কিছু ক্ষেত্রে। আর যদি কোনো একটা স্পেশাল ফিচার আপনার থাকে, অনেক বিল্ডিং এ বেসমেন্ট নেই, আপনার বেসমেন্ট থাকতে পারে, বেসমেন্টে কার পার্কিং থাকতে পারে, অনেকে কি করেন ছাদের ওপরে স্ট্রাকচার তৈরি করেন, রুফটপ স্ট্রাকচার থাকতে হয় পারে, সেটাকেও ডিক্লেয়ার করতে হবে। সাইনেজ থাকতে পারে, আপনি হয়তো কোনো কোম্পানির সাইনেজ লাগিয়ে রেখে দিয়েছেন, বা আপনাদের বিল্ডিং এর নাম দিয়ে, সোসাইটির নাম দিয়ে সাইনেজ থাকতে পারে, তা সেটা থাকলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে হ্যাঁ আমার কাছে এখানে সাইনেজ রয়েছে, এবং তার ডিটেলস দিতে হবে। বিল্ডিং এর অ্যাটাচ কোনো হোর্ডিংও লাগানো থাকতে পারে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, সেটা আপনার বিল্ডিং এর সঙ্গেই অ্যাটাচ, তারও রিস্ক আপনি কভার করছেন, সুতরাং সেটাকেও ডিক্লেয়ার করতে হবে। গ্লাস ফ্যাসাড মানে গ্লাস এরিয়া টোটাল কতটা রয়েছে সেটাকেও বলতে হবে। লিফট কি রয়েছে, ডিজেল জেনারেটর সেট কি আছে, সোলার প্যানেল কি আছে, সিসিটিভি কি আছে, ফায়ার সেফটি সিস্টেম কি আছে, এই সবগুলোকেও কভার করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি আপনাদের অনুরোধ করব, আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা সিরিয়াসলি ইন্টারেস্টেড আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এরকম অনেকগুলো ইন্স্যুরেন্স করিয়েছি হাউস বিল্ডিং সোসাইটির জন্য, এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই যে ক্লেম কি করে করা যায়, যদি কোনো একটা ক্লেম হয়, সেটাও আপনাদের আমি পরামর্শ বা উপদেশ দিতে পারবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।